হ্যালো ফ্রেন্ডস, আজকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করতে পারছি না, কারণ আমার কাছে মর্নিংটা মোটেই গুড নয়। আজকে মনটা খুবই খারাপ। আর কেন গুড নয়, আজকের মর্নিংটা সত্যিই ব্যাড। কারণ বলছি তোমাদের আজ থেকে মনটা খুবই খারাপ হয়ে আছে সকাল থেকে, না কালকে সন্ধ্যের থেকে মনটা খুব খারাপ। একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে যেন ধাক্কা খেলাম। সন্ধে দিচ্ছি এমন সময় ফোনে রিং হচ্ছে। দৌড়ে এসে আমার বড় ছেলের ফোনটা ধরেছে, ধরে আমার বোন ফোন করছে কাঁদো কাঁদো গলায়। ফোনটার সাথে সাথে বললো মাকে দে। আমি নিলাম ধরে, ফোন দে তো দেওয়ার দিক অবস্থা থেকে আমি ফোনটা ধরে রাখছি। ও কান্নাকাটি করছে, কী হয়েছে ওটা কাঁদছিস কেন? অনেকটা দূরে থাকে, কাঁদছিস কেন, কী হয়েছে? বলছে তোর কাছে বাবা ফোন করেনি। আমি বলছি না তো, আমার সাথে তো সকালবেলায় কথা হয়েছে, মার কথা হয়েছে, দুপুরবেলা কথা হয়েছে মার সাথে, আর সন্ধ্যেবেলা এখনও ফোন হয়নি, কোনো ফোন করিনি। কারণ আমিও চরম ব্যস্ততার স্কুল, আমার সংসার, বিভিন্ন কিছু নিয়ে তাও দুবার ফোন হয়ে গেছে। তখন আমার বোন বলছে যে জানিস না মাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। আমি তো সেই ফোন পেয়ে চমকে উঠলাম। এইসব কথা শুনে আমি কি বলবো, হতবাক হয়ে গেলাম, মানে হোঁচট খাওয়ার মতো অবস্থা। কি এমন মায়ের হলো যে নার্সিংহোমে ভর্তি করতে হলো হঠাৎ? কিছুদিন আগে, জাস্ট ধরো 2 মাস আগে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন মা। তো সেখানে 4-5 দিন থেকে এসছে, নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়েছে। আবারও কি হলো, বলছে যে আমি যাব, আমার যাওয়ার কথা ছিল কালকে, আগামীকাল আমি যাব, কিন্তু আজকেই আমাকে যেতে হচ্ছে। আমি যাব মানে মা এতটাই উদ্বেগ যে মেয়েরা যাবে বলে, বিশেষ করে নাতিরা যাবে বলে সে দোকান করতে গেছে, দোকানে গেছে কিছু জিনিস, ফল, আরও মুদিখানার জিনিস, আরও তার পছন্দের মতো নাতিদের যা যা খাওয়াতে ভালোবাসে। আমার মা এরকমই করে, শরীর হয় না, শরীর পারমিট করে না, কিন্তু তবু আমার মা সেই আস্তে ধীরে কোনো রকমে পারে না, তবুও নাতিদের টানে সে দোকানে গেছে। ব্যাস দোকানে গিয়েছে, যাহার তখন যাওয়া সেই ঘটনা ঘটে গেল। হঠাৎ মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। এখন কোথা থেকে পড়েছে আমি কিচ্ছু জানি না, শুধু নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে এইটুকু খবর পেয়েছি। সাথে সাথে আমার বোন ফোন করার সাথে সাথে আমার হাজব্যান্ড বলছে আমি এই অবস্থাতেই চলে যাবো। শুধুমাত্র গেঞ্জিটা প্যান্টটা পড়েছে, সে পরে 10 মিনিটের মধ্যে সে চলে গেছে। সেদিক থেকে কি বলবো, আমার কপালটা খুবই ভালো, আমি ভাগ্য করে আমি স্বামীদের বাপদের পেয়েছি। বোন তো সেই কাঁদো কাঁদো গলায়, মানে কাঁদছেই, রীতিমতো কাঁদছেই। আমি বলছি কাঁদিস না, দাঁড়া, তোর জামাইবাবুকে আমি এখনই পাঠাচ্ছি। তাকে বলতে হয়নি, সেই মুহূর্তে আমার ফোন চলছে, সেই মুহূর্তে সে রেডি হতে শুরু করে দিয়েছে, যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তো জাস্ট 2-3টে স্টেশন আমার বাড়ি থেকে, আমার বাপের বাড়ি, তো সেও রওনা দিয়ে দিল। এবার আমি তো এখানে বসে বসে শুধু ফোন করা ছাড়া আর কোনো উপায় নেই আমার আর আমার বোনের। তো যাই হোক, সে চলে গেছে নার্সিংহোমে, বাবার সাথে ওর মিট হয়েছে। এমনকি আমার পাড়ার এক দাদা, আমার পাশের বাড়িরই এক দাদা, সে যথেষ্ট হেল্প করেছে। সে ফোন করার সাথে সাথে সেও বাবার সাথে গিয়েছে, অ্যাডমিট করেছে। তখন যখন আমার হাজবেন্ড যখন নার্সিংহোমে যায়, তখন ডাক্তার বলছেন যে দাঁড়ান, আমরা টেস্ট করছি, আপনাদের সিনটা সেরকম কিছু নিয়ে দেখছি কী হয়েছে, আপনারা একটু দাঁড়ান, ওয়েট করুন। মূল কথা যেটা জানলাম, প্রেশারটা হঠাৎ করে ফল করেছে। এবার হাত ভেঙে গেছে কিনা এখনও জানি না, এক্সরে করতে নিয়ে যাওয়া হয়েছে। ওরা বললে আপনারা বাড়ি চলে যান, আমরা পরে খবর দেবো। এখনও কোনো খবর পাইনি, কারণ নার্সিংহোমে না সবসময় ওরা ব্যস্ত থাকে, ওরা ফোন তুলতেও চায় না, আর তুললেও এক একজন এক এক রকম কথা বলে, সঠিক খবর পাওয়া যায় না। এখনও চিন্তায় আছি যে হাতটা ভাঙলো, কী কন্ডিশন আছে মা, কিচ্ছু জানি না, এই জন্য মনটা খুব খারাপ। তাই ভাবি যতক্ষণ না বাড়ি যাচ্ছি। আর আজকে আমার ছেলের ফার্স্ট দিন কলেজে, সে যাবে, একটা নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে। সে আজকে ফার্স্ট দিন কলেজে যাবে, তো ওর বাবাই আজকে নিয়ে যাবে, তারপরে তোকে একা একাই আসা যাওয়া করতে হবে। তো আমিও সেই অপেক্ষা আছি কখন বাপের বাড়ি যাবো, সন্ধ্যের দিকে বাপের বাড়ি যাবো। কারণ বাবা তো জানো কন্ডিশন, যারা নতুন ফ্রেন্ডস তারা জানো না, যারা পুরোনো ফ্রেন্ডস তারা জানো। আমার বাবার একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং সেখানে আমার বাবার একটা পা কিন্তু নেই, পুরোটাই বাদ। তো এই অবস্থায় বাবার 75-76 বছর বয়স, এই বয়সে তার স্ত্রী তার নিজের জীবন প্লাস একটা নার্ভের পেশেন্টকে নিয়ে ট্যাকেল করা কতটা কষ্টকর আজকালকার দিনে। ভাবি একটা ছেলেও যদি ঘরে থাকে না, ছেলের বসে যতই না খেতে দিক, যতই বাজি হোক, তবুও সে কিন্তু ডাকে সারা দেবে। কিন্তু আমার বাবা মার এমন পরিস্থিতি না, যে খুব খারাপ লাগে যে আমরা 2 মেয়ে হয়েও কিন্তু তাদের সেইভাবে সাহায্য করতে আমরা পারছি না, এতটাই খারাপ লাগছে।
যে সন্তান থেকেও তাদের না সন্তান থাকার মতোই অবস্থা হয়ে দাঁড়িয়ে। মেয়েদের জন্য এই পৃথিবী সৃষ্টি। আবার দেখো, মেয়ে না থাকলেও চলে না, তাই না? আবার ছেলের কিন্তু খুব দরকার। মেয়ে তো একসময় পরের ঘরে চলে যাবে, সেই সংসারটাকে সামাল দেবে, সেটাই হয়ে উঠবে তার আসল সংসার বা আসল বাড়ি। কিন্তু আমার আজকে নিজের বাড়িটাকে পর হয়ে গেছে, আজকে এই বাড়িটাকে আমি নিজের করে নিয়েছি, তাই না? আর ছেলে থাকলে পরে যতই খারাপ হোক না কেন, তবুও মা বাবার সময় অসময় কিন্তু সে ডাকলে সারা দেবেই, পারবেই না। এতটা পাষাণ হয়তো সেই ছেলে হয় না। বৌমারা জানি না কি হয়, জানি না, তবে ছেলেরা হয় না এতটা খারাপ, আমি বলবো যে হয় না। তাই খুব খারাপ লাগছে এই সময় যে আমরা থেকেও না থাকার মতো বাবাদের এই অবস্থা, বাবা মায়ের এই অবস্থা আজকের দিনে, যে সন্তান থেকেও নেই তাদের। এই ফিলটা আমি করতে পারছি, খুব ভালোভাবে করতে পারছি। কারণ অনেকে হয়তো বলবে যে ছেলে তো আজকাল বিদেশে চলে যায়। হ্যাঁ, চলে যায়, কিন্তু তার জন্য হেল্পিং হ্যান্ড নেই আমাদের বাড়িতে। পুরোপুরি কোনো রকমে চালিয়ে নেয়। অনেকবার বলেছি মা রাখো, বলছে না রে, ওই ওদের হাতে খাওয়া দাওয়া আমার ঠিক ভালো লাগে না, যেটুকু পারি ওইটুকুই তো খাই, নিজেরাই করে নিই। আর যে হেল্পিং হ্যান্ড আছে উনি বাসন মোজা, ঘর মোছা, বাইরের কাজটুকু করে দিয়ে যান, কিন্তু সবসময় থাকার জন্য ওদের ঘরে কেউ নেই। তাই ভাবি, তাই যতক্ষণ না বাড়িতে যাচ্ছি, বাবার সাথে দেখা করছি, মার সাথে দেখা করছি, মনটা খুব উদ্বেগ হয়ে আছে, খুব ছটফট করছে। তারপর আমার বড় ছেলে আজকে ফার্স্ট দিন কলেজে যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে দিনটা জানি না কেমন যাবে, মনটা ভারাক্রান্ত, খুবই টেনশনের মধ্যে আছি। আর ব্রেকফাস্ট রেডি করে একটু বসলাম, খুব চিন্তায় যাচ্ছে, জানি না রান্নাবান্না কতদূর কী করতে পারবো। এখানে ভরা সংসার, তার সাথে আমার সন্তানরা আরও আছে, জানো তো আমার বাড়িতে দেখায়নি তোমাদের, হয়তো জানি না, পাখিগুলো দেখাচ্ছে। ওরা আমার কিন্তু সন্তানের থেকে কোনো অংশে কম না, ওদের জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। তারপর শ্বশুর শাশুড়ি হাজবেন্ড বলেছে, আশ্বাস দিয়েছে, তুমি যাও, কোনো চিন্তা করতে হবে না, আমি এদিকটা চালিয়ে নেবো যতদূর পারবে। ও কিন্তু পারবে, যা হোক করে পারবে, ওর কষ্ট হবে আমি জানি, তবুও চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমাকে বলেছে তুমি যাও, দিকটা সামাল দাও। আর বিস্কুট দিয়ে বসে বলছি এই বিস্কুটটা ঢেলে যাবো, কারণ কোটো খালি রাখলে না সংসারের সমস্ত কিছু আমি জানি কোথায় কী থাকে না থাকে। বেটা ছেলেরা বা ঘরের কর্তারা কিন্তু অতটা বোঝে না, সবাই বোঝে না। তাই এগুলো সব যা যা খালি আছে সবটা আমি ঢেলে গুছিয়ে রেখে যাব, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আর যেটুকু অসুবিধা হবে ফোনে বলে দেবো, আশা করি ও বুঝিয়ে নিতে পারবে। তো চলো, রিজুর বাবাকে এখন খেতে দিই, ও বেরিয়ে যাবে কাজে। আমার বসে গেছে, গলাটা দেখছি তো, গলাটা বসে গেছে, বেশি জোরেও কথা বলছি না, আর যত বেশি কথা বলবো গলা আরও বসে যাবে, গলাটার অবস্থাও ভালো না। আর এই দেখো আমার পরিবারের, দেখো আমার আরও সন্তানদের, দেখো এই দেখো, এখানে জাভা, 4টে জাভা, 2টো লাভ বার্ড, দেখছো তো? আর এই দেখো 4টে বদ্রি পাখি, আর এখানে আছে 2টো প্রিন্স, আর এখানে আছে কনুর পাখি, কনুর বার্ডস 2খানা। এত সুন্দর করে ছটফট করে, খেলা করে, এত ডাকে, ওদের উপর আমার এই কদিনেই মায়া জন্মে গেছে। বললাম না, ওরা আমার সন্তানের থেকে কোনো অংশে কম না। এরা তো বলতে পারে না, এদের জন্য আরও বেশি করে খেয়াল রাখতে হয়। সকালে উঠেই আগে এদের জল দিই, খাবার দিই, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। কোনো দিন রিজুর বাবাও খাবার দিয়ে দেয়, দেখো ওরা খাচ্ছে। তাহলে এই ভরা সংসার রেখে আমাকে এখন মায়ের সংসারে যেতেই হবে, কারণ না গিয়ে উপায় নেই। মা বাবাকে দেখবে কে? তাই জন্য রিজুর বাবা যতটা পারবে করবে, কিছু করার নেই। আমাকে আবার যে বলছি, কিছু করার নেই, যেতেই হবে। আমার কমপ্লিট হয়ে গেছে, মন খারাপ নিয়ে রান্নাবান্না করলাম। যতই ঝড়ঝাপটা মন খারাপ যাই আসুক না কেন, আমাকে তো রান্নাবান্না করতেই হবে। শুধু আমাকে কেন, সমস্ত গৃহবধূ বা হাউস ওয়াইফদের সংসারটাকে বজায় রাখতেই হবে, কারণ তাদের মাথার উপরে সম্পূর্ণ দায়িত্ব। কিন্তু আজ থেকে দায়িত্ব আমার কর্তাই রাখবে, কর্তাই করবে, যেটুকু পারবে সেইটুকু সামাল দেবে। আর রান্নাবান্না কী করলাম দেখো, এখানে একটুখানি বাড়ির কলমির শাক ছাদ থেকে তুলে এনে এটা রান্না করলাম, কলমির শাক ভাজা। আর হালকা পাতলা মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল করেছি, পটল আলু দিয়ে 2 বেলার জন্য। এটা দুপুরবেলা, এটা রাত্রিবেলা, ওদের হয়ে যাবে, অল্প স্বল্প করা আছে। আর আমার গলাটা খুব বসে গেছে, মানে প্রচণ্ড ঘাম বসে বসে, আর অনেকবার করে গা ধুই, যার জন্য গরম সহ্য করতে পারি না, ওই জন্য গলাটাও বসে গেছে, বুঝতেই পারছো তো আমার গলাটা শুনে। আর এই মুহূর্তে মনে হয় জানো তো, বাড়িতে সত্যিই বোধহয় একটা ছেলের বউ থাকা দরকার। সে ভালো হোক বা খারাপ হোক, ছেলের বউ কিন্তু পাশে থাকা দরকার। বৃদ্ধ বয়সেই মা বাবা কিন্তু এটা ফিলিংস করতে পারে যে ঘরে একটা কাউকে দরকার আছে, তাই না? সে যাই করুক তাই করুক, খুব খারাপ হলে তো সেটা কথাই আলাদা, কিন্তু যদি মানিয়ে নেওয়া যায় তাকে নিয়ে,
তাকে নিয়ে অবশ্যই থাকা দরকার, কারণ এই মুহূর্তে মনে হয় যেন সত্যিই ঘরে কাউকে দরকার। আর বিশেষ করে ছেলের বউয়ের মতো কিন্তু কেউ দেখবে না, তাই না? তাহলে আমি এগুলো গুছিয়ে নিই, দেখা হচ্ছে পরে আবার। বুঝতে পারছো, এটা সেই কোন পাখিটা? এটা হচ্ছে মা সেই টিয়া পাখি সুইটি, এটাকে মা সুইট বলে ডাকে। আমি এসছি অনেক দিন বাদে, 3-4 মাস বাদে এলাম। আমি ওর কাছে একদম আছে না, কিন্তু বাবা যেটুকু পেরেছে সমস্ত আপেল পেয়ারা ছোলা দিয়েছেন দেখলাম, ও সেগুলো খেয়েছে। কিন্তু আমাকে আর রিজুকে দেখে প্রচন্ড সে ছটফট করছে, করবেই তো, কারণ সে আমাদের ছেড়ে না, কতদিন বাদে দেখছে। আর মা এখন একটু মোটা, মানে একটু ভালো আছে, আগের তুলনায় একটু ভালো আছে। এটা নিলাম নার্সিংহোম থেকে। এখন আমি যেতে পারিনি, কারণ আমি এসেছি যখন, তখন ভিজিটিং আমার অলরেডি শেষ হয়ে গেছে। আমি 7:30টায় ঢুকেছি আমার বাপের বাড়িতে। সেই জন্য কালকে যখন 11টার সময় মর্নিংয়ে যাব, তখন ভিজিটিং আমার থাকবে 11টা থেকে, তখন মাকে আগে গিয়ে দেখবো। তো এখানে বাবা রান্না করেছে, দেখো ডিমের অমলেটটা আমি করেছি, আর বাবা এখানে আলুর তরকারি আর রুটি করেছে। এই নিয়ে বসে পড়েছে। আর রিজু ক্যামেরা করছে, বড় ছেলে বাড়িতে, শ্বশুর শাশুড়ি এবং রিজুর বাবাও বাড়িতে আছে। বড় ছেলেও কলেজ থেকে চলে এসছে, ওরও আজকে দিনটা ভালোই গেছে মোটামুটি। তাহলে এবারে ভিডিওটা এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে এইভাবে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা।